নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। ইস্ট বেঙ্গলের পরবর্তী প্ল্যানিং কি হতে চলেছে, কোন বিদেশিরা ইস্ট বেঙ্গলে আর কত দিনের চুক্তি বাকি রয়েছে, কোন বিদেশিরা থাকবে, কাদের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সল ক্রেসপো কি আদেও ইস্ট বেঙ্গলে আর কন্টিনিউ করবে, কি পরিকল্পনা রয়েছে অস্কারের, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কিন্তু 2025-26 মরশুমের ভারতের সেরা দল হিসাবে তারা কিন্তু ফুটবলটা খেলেছে। তাদের আমরা দেখলাম যে শেষ পর্যন্ত তারা আইএসএল চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছে। হ্যাঁ, ছোট লিগ অনেকে বলবে, তো ছোট লিগে তো আরো 12-13টা দল ছিল, তো সেই 12-13টা দল কেন চ্যাম্পিয়ন হতে পারেনি? তাদের কাছেও তো সমান সুযোগ ছিল। তো চ্যাম্পিয়নকে চ্যাম্পিয়নের সম্মান দেওয়া উচিত এবং তাদের নামের পাশে চ্যাম্পিয়ন ব্যাচ যুক্ত হয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো সেখানে গোল ডিফারেন্স নিয়ে, পেনাল্টি নিয়ে, এটসেট্রা নিয়ে কথা বলে নিজেকে বোকা প্রমাণ করার কোনো মানেই হয় না। তো সেক্ষেত্রে আমরা যদি ইস্ট বেঙ্গলের ফিউচার প্ল্যানিং নিয়ে কথা বলি, তো সামনের দিকে ইস্ট বেঙ্গলকে তাকাতে হবে, কারণ এই ইস্ট বেঙ্গল দল সত্যি খুবই ভালো ইস্ট বেঙ্গল দল, কিন্তু এর থেকেও ভালো করতে হবে। কারণ আমরা দেখেছি ইস্ট বেঙ্গল যখনই এশিয়ার মঞ্চে খেলে তখন কিন্তু লাল হলুদের ওই জার্সিটার ওজন আরও অনেক গুণ বেড়ে যায়। ভারতের একমাত্র দল হিসাবে হয়তো ইস্ট বেঙ্গলই এত ভালো এশিয়ার মঞ্চে পারফরমেন্স দিয়েছে। লাইক বেঙ্গালুরুও কিন্তু একটা সময় ভালো পারফরমেন্স দিয়েছিল, তারা সেমিফাইনাল পর্যন্ত একটা টুর্নামেন্টের খেলেছিল। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের সামনে যে লক্ষ্য, যে এশিয়ার মঞ্চেও একটা ভালো পারফরমেন্স করা। হ্যাঁ, ইস্ট বেঙ্গল এসিএল এর একদম প্রথম লিগও খেলবে না, ইস্ট বেঙ্গল এসিএল 2ও খেলবে না, থার্ড টায়ার লিগ যেটা হয় এএফসি চ্যালেঞ্জ লিগ, সেই লিগেই খেলবে খুব সম্ভবত। তো সেই চ্যালেঞ্জ লিগে যে সমস্ত দল থাকে আমাদের ইন্ডিয়ার যেরকম দলগুলো খেলে সেরকমই দল, বা তার থেকেও কিছুটা হলেও লোয়েস্ট দল। তো কাদের বিরুদ্ধে খেলা পড়বে সেটা তো পরে আমরা আলোচনা করব, সেটা অনেক ডিটেল ব্যাপার রয়েছে। কিন্তু এশিয়ার মঞ্চে খেলতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে বিদেশি প্লেয়ারদের পারফরমেন্স। ইস্ট বেঙ্গলের এ বছরের যে 6জন বিদেশি প্লেয়ার শেষ পর্যন্ত ছিল, তারা প্রত্যেকেই নিজেদের প্রমাণ করেছে যে তারা অবশ্যই ভালো প্লেয়ার। তারা লাল হলুদ জার্সিটা ওজন বোঝে এবং শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন করেছে। কিন্তু সামনের দিকে এই শুধুমাত্র 6জন বিদেশিকে নিয়ে খুব একটা ভালো কিছু বা চ্যাম্পিয়ন হওয়া এশিয়ার মঞ্চে কঠিন ব্যাপার। তো সেক্ষেত্রে এএফসিতে কোনো রকম তো রুল নেই যে এই কজন বিদেশিকে খেলানো যাবে, হেনানো যাবে, সেরকম কোনো ব্যাপারই নেই। তো ইস্ট বেঙ্গলের যে সমস্যাটা হয় আমরা দেখেছি, সেটা স্বদেশি প্লেয়ারদের ক্ষেত্রেও দেখেছি, বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রেও দেখেছি। একটা পুরো সিজন শুরু থেকে শেষ পর্যন্ত অনেক প্লেয়ারই কিন্তু খেলতে পারে না, চোট আঘাত এটসেট্রা সমস্যা প্রচুর হয়। এই সিজনের ক্ষেত্রেই দেখো না, কেভিন সিবিলে আইএসএল এর প্রথমের দিকে বেশ কিছু ম্যাচ খেলতেই পারলো না, চোট সমস্যায় রাশিদ 2-1টা ম্যাচ খেলতে পারেনি, চোট সমস্যায় সল প্রথমের দিকে কিছু ম্যাচ, তারপরে আবার শেষের দিকে 2টো ম্যাচ খেলতে পারেনি। তো চোট আঘাত ইস্ট বেঙ্গলের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। যখন ইস্ট বেঙ্গল ভালো খেলে একাধিক প্লেয়ারের চোট ইস্ট বেঙ্গলকে ভোগায়। এর আগে আমরা মাদি তালালকে দেখেছি, যখন ভালো খেলছিল মাদি তালাল চোট পেয়ে ছিটকে গেছে। জর্ডান এলসেকে দেখেছি যখন ভালো খেলছিল চোট পেয়ে ছিটকে গেছে। এরকম প্রচুর ইতিহাস রয়েছে। তো সামনের দিকে তাকাতে গেলে এবং সেই ইতিহাসের কথা মাথায় রেখে ইস্ট বেঙ্গলের উচিত কমপক্ষে 7জন অথবা 8জন বিদেশি প্লেয়ারকে স্কোয়াডে নিয়ে তাদের একটা শক্তিশালী স্কোয়াড বানানো, যারা ভালো খেলবে এশিয়ার মঞ্চে তাদের পরবর্তী সময় আইএসএল এ নিয়ে আসা, এবং কিছু প্লেয়ারকে ব্যাকআপ করে রেখে দাও। কারণ দল ভালো করতে গেলে এরকম ব্যাকআপ অপশান প্রয়োজন, কারণ পরে তো আবার খুঁজতে হবে। সেই সময় খোঁজার থেকে কিছু প্লেয়ারকে নিয়ে আসা এমন হলো যারা কিন্তু ব্যাকআপ হিসাবে থেকে যেতে পারে, তাদের প্রয়োজনে রেজিস্টার করে খেলানো যেতে পারে কিছু টুর্নামেন্টে। যেরকম ডুরান্ডে কিছু টুর্নামেন্টে কিছু বিদেশিকে খেলিয়ে দেখে নেওয়া যাক, যাদের মনে হয় যে হ্যাঁ তাদের বেঞ্চে রাখা হবে তাদের কিছু গেম টাইম দিয়ে দেখা যাক। লাইক আইএফএ শিল্ড হলে আইএফএ শিল্ডে দেখা যেতে পারে, আরও কিছু যদি টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টেও দেখা যেতে পারে। তো সেরকমভাবে পরিকল্পনা করতে হবে। কিন্তু এই যে 31শে মে গিয়ে ইস্ট বেঙ্গলের অনেক বিদেশি প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে। যদি বলি সমস্ত বিদেশি প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ, হ্যাঁ, আমরা যদি একটুখানি লিস্টের দিকে তাকাই, প্রথমেই আমরা কথা বলবো কেভিন সিভিলের কথা। তো কেভিন সিভিলেকে তোমরা সকলেই দেখেছো, আর্জেন্টাইন ডিফেন্ডার,
দুর্দান্ত সময় কাটিয়েছে এবং কেভিন সিবিলে কিন্তু এই ইস্টবেঙ্গল দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল এবং কেভিন সিবিলেও কিন্তু খুব ছোট্ট কন্ট্রাক্টে ইস্টবেঙ্গলে যোগদান করেছিল, অর্থাৎ 31শে মে 2026 গিয়ে কিন্তু এই 27 বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডারের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। এবার কেভিনের ক্ষেত্রে ব্যাপারটা একটু কিন্তু অন্যরকম রয়েছে, বা আরও কিছু বিদেশির ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম রয়েছে। কেভিনের যদি ভালো পারফরমেন্স থাকতো, কেভিনের সঙ্গে কিন্তু 1+1 ইয়ার একটা ডিল ছিল, যেটা কিন্তু দল ভালো করলে, দল যদি চ্যাম্পিয়নশিপ রাউন্ড পর্যন্ত থাকে তাহলেই কিন্তু তার সেই কন্ট্রাক্ট এক্সটেনশন হবে। আর কেভিন যা পারফরমেন্স পুরো হোল সিজন দিয়েছে, কেভিনের সঙ্গে 1 বছর নয়, কমপক্ষে 3 বছরের চুক্তি করা উচিত। প্লেয়ারটা গোল করতে পারে, নো ডাউট দুর্দান্ত মানের ডিফেন্ডার, এরকম বল প্লেয়িং ডিফেন্ডার খুব কম পাওয়া যায় এবং মাথাটা যেভাবে ঠান্ডা রেখে শেষ পর্যন্ত ফাইনাল ট্যাকেলগুলো করে, আউটস্ট্যান্ডিং। অনেক দিন এরকম বিদেশি প্লেয়ারকে দেখা যায়নি, এরকম একজন বিদেশি প্লেয়ারকে রেখে দেওয়া দরকার। তো সেই প্লেয়ারের যদি অটোমেটিক কন্ট্রাক্ট এক্সটেনশন হয় খুবই ভালো, তা না হলে কিন্তু তার সাথে 3 বছরের একটা চুক্তি ইস্টবেঙ্গলের করা উচিত। এছাড়া মিডফিল্ডের দিকে তাকালে সেখানে রয়েছে আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য মিগুয়েল ফিগুয়েরা, যার সাথেও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে। এবার মিগুয়েল কিন্তু অস্কারের খুবই একজন প্রিয় ছাত্র, তো মিগুয়েল হচ্ছে এই দলের মেন চালিকা শক্তি। তো মিগুয়েল যেভাবে পারফরমেন্স করেছে ফার্স্ট সিজনেই গোল্ডেন বল জিতে নিয়েছে এবং অনবদ্য তার সিজন গেছে বলতেই হয়। হ্যাঁ, মিগুয়েল যদি আরেকটু বাস্ট পোস্টের সঙ্গে আরও আগে ব্রেকআপ করে নিত, আরও অনেক বেশি গোল মিগুয়েল করতে পারতো বা নিজেও আরও বেশি তার স্কোরের সিটে নাম তুলে নিতে পারতো। তো যেটা হয়নি ঠিক আছে, মিগুয়েল বেস্ট প্লেয়ার ছিল। তো মিগুয়েলেরও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে 31শে মে 2026 গিয়ে। মিগুয়েলের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সটেনশনের ব্যাপার ছিল না, তার সাথে ফ্রেশ চুক্তি কিন্তু আরও একবার করতে হবে এবং কোচ অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলে কন্টিনিউ করলে তার প্রিয় ছাত্র সেখানে থাকবেই, সেরকমটাই মিগুয়েল জানিয়েছে। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তাদের নিজস্ব মতামত জানিয়েছে, সেই নিয়েও পরে একটা আলোচনা করে দেব। এছাড়া যদি আমরা কথা বলি মিডফিল্ডে মোহাম্মদ বাসিম রাশিদ এমন একজন প্লেয়ার যে কিন্তু এই ইস্টবেঙ্গল দলটাকে প্রচণ্ড ভালোবাসে। তার ইস্টবেঙ্গলে জয়েন করার পর আমরা দেখেছিলাম যে গত বছরে সে তার বাবাকে হারায়, তারপরও সে টুর্নামেন্টগুলো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে এবং ফাইনালে একদম শেষ ম্যাচে গিয়ে তার গোলে ইস্টবেঙ্গল জেতে, তার হাতে ক্যাপ্টেন আর্ম ব্যান্ড ছিল। সে জানে যে এই দলটা কি, সে প্যালেস্টাইন্স থেকে তার দেশ এবং সে সেই দেশের কীরকম অবস্থা, তার সাথে ইস্টবেঙ্গলকে কোথাও গিয়ে যেন একটা কানেক্টেড করতে পারে এবং তার ফুটবলের একটা ধরন আলাদাই রয়েছে এবং তার সাথেও কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে। তার সাথে খুব সম্ভবত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নতুন করে চুক্তি করবে, কারণ এরকম একজন সলিড মিডফিল্ডারকে পাওয়াটা খুব চাপের ব্যাপার। মিডফিল্ডে এরকম সলিড প্লেয়ার রয়েছে, তো তার সাথে নতুন করে কিন্তু অবশ্যই চুক্তি করে নিতে চাইবে এবং তার সাথেও কিন্তু অন্তত 2 বছরের একটা চুক্তি ম্যানেজমেন্ট তাকে অফার করতে পারে বলে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। এছাড়া ইস্টবেঙ্গলে যদি আমরা অ্যাটাকিং লাইনের দিকে তাকাই, নো ডাউট ইউসুফ এজ্জেজারি আপনি থাকছেন স্যার। যে পারফরমেন্সটা তুলে ধরেছে, যে 13 ম্যাচে 11 গোল, আমি তো আর একটা গোল দেখতে চেয়েছিলাম, একটা গোল হলেই কিন্তু যে বড় লিগ হয়েছিল সেই বড় লিগে ক্লেটন সিলভার 12টা গোল ছিল। তো সেক্ষেত্রে কিন্তু ক্লেটন সিলভাকে পেরিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে সামনের সিজনে। যেভাবে এই সিজনটা তার গেছে, শুধুমাত্র যে 11টা গোল করেছে আইএসএল সেরকম নয়, এর আগে সে যেখানে খেলছিল সেখানেও ওরকম গোল করেছিল। তো টোটাল দেখতে গেলে দারুণ পারফরমেন্স হয়েছিল। সে থাকছে এবং তার এক্সপিরিয়েন্স রয়েছে, তার এজ যেটা একদম ঠিকঠাক। তার সাথে অন্তত আরও একটা সিজনের চুক্তি করা হোক বা 2টো সিজনের করা হলেও, 1+1 করা হলেও খুব একটা খারাপ হবে না, সেটা ভালোই হবে। এবং অস্কার বারবারই চায় একজন এক্সপিরিয়েন্স স্ট্রাইকার, তার সাথে কিন্তু একজন ইয়াংস্টার স্ট্রাইকার যারও কিন্তু গোল করার খিদে থাকবে সমানভাবেই। কারণ তুমি নিজেকে প্রমাণ না করতে পারলে আরেকজন বেঞ্চে রয়েছে, সে এসে নিজেকে প্রমাণ করবে, সে ম্যাচ জেতাবে। তো অ্যান্টন সয়েজবার্গ হ্যাঁ খুব বেশি গোল করতে পারেনি, কিন্তু তার মাঠে যে থাকলে যে একটা খেলার ধরন যত সময় গেছে আমরা দেখেছি তাকে স্ট্রাইকার ছাড়া অন্য পজিশনে ব্যবহার করা যাবেই না। কিছু ম্যাচে মিডফিল্ডার খেলিয়ে দেখা গিয়েছিল চলছে না, ওই জায়গার প্লেয়ারই নয়, কিন্তু স্ট্রাইকার পজিশনে বারবারই কিন্তু অপোনেন্টকে ডিস্টার্ব করতে তাকে আমরা দেখা গেছে। এবং যেভাবে ডার্বি ম্যাচে যে প্রেসগুলো করছিল, একটা ক্ষেত্রে ভিসাল সে তার বুদ্ধিমত্তা দিয়ে বল সেভ করেছিল, কিন্তু একটা ক্ষেত্রে যেভাবে গিয়ে বার পোস্টে লেগেছিল, তো দারুণ ছিল শটটা। তাছাড়াও বেঙ্গালুরু ম্যাচে ক্রুশিয়াল টাইমে এসে গোল করা বা যেভাবে আপ ফ্রন্টে প্লেয়ারদের বিজি রাখা, তাদের ইয়েলো কার্ডের
দিকে নিয়ে যাওয়া সেই কাজগুলো কিন্তু করেছে। তো বয়স কম, সামনে সুযোগ রয়েছে আরও ভালো করার। তো তার সাথে নতুন করে চুক্তি করা হবে কিনা বিগ ডাউট, খুব সম্ভবত নতুন করে চুক্তি নাও করা হতে পারে, তার থেকেও কিন্তু আপগ্রেড ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট করতে চাইবে বলেই শোনা যাচ্ছে। এছাড়া যদি কথা বলি সল ক্রেসপোর ব্যাপারটা ভাই আলাদাই ব্যাপার। সে এখনো পর্যন্ত ইন্ডিয়াতে 4টে সিজন খেলছে এবং সেখানে কিন্তু যে পারফরমেন্সটা সে তুলে ধরেছে জাস্ট অসাধারণ। সেখানে আমরা তাকে দেখেছি যে ওড়িশা এফসির হয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হতে, ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু সেও সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, আমরা দেখেছিলাম কার্লেস কোয়াদ্রাসের আমলে এবং অস্কার ব্রুজনের আমলে আইএসএল চ্যাম্পিয়ন। তো একটা চ্যাম্পিয়ন মেন্টালিটি রয়েছে প্লেয়ারটার। হ্যাঁ, তাকে যদি 20টা ম্যাচের লিগ হয় তাকে অন্তত ওই 12-13টা ম্যাচেই পাওয়া যাবে, 8-10টা ম্যাচ সে মিস করবে। সে একটু ইঞ্জুরি প্রোন প্লেয়ার, কিন্তু তার মাঠে থাকলে যে পরিমাণ সে পরিশ্রম করে বক্স টু বক্স মিডফিল্ড খেলতে পারে, অ্যাটাকিং মিডফিল্ড খেলতে পারে, মিডফিল্ডে বল যেভাবে হোল্ড করে খেলতে পারে, প্রয়োজনে ডিফেন্সে খেলে দিতে পারে। তো একটা কম্প্যাক্ট প্যাকেজ বলা যেতে পারে। অনেক বেশি ওয়ার্কলোড নিতে হয় বলে বারবার ইনজিওর হয়ে যায় এবং খুবই কিন্তু একজন মাথা ঠান্ডার প্লেয়ার, ক্যাপ্টেন মেটেরিয়াল যাকে বলা যায়, সেটা কিন্তু ক্রেসপোর মধ্যে ভরে ভরে রয়েছে। এবার ক্রেসপোর সাথে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের একটা খুবই ভালো সম্পর্ক। ক্রেসপোর ড্রেসিং রুমের পরিবেশ পরিস্থিতি অসাধারণ রাখতে পারে, পুরো টিমকে একটা নিজের মতন করে বেঁধে রাখার ক্ষমতা রয়েছে। কিন্তু ক্রেসপোর এই সমস্যার জন্য ম্যানেজমেন্ট হয়তো কিছু ভাবনা চিন্তা করতে পারে, ক্রেসপোকে হয়তো 7th ফরেনার হিসাবে রাখতে পারে। তা না হলে ক্রেসপোর কাছেও কিন্তু অনেক ক্লাবের অফার রয়েছে। ক্রেসপোকে রিলিজ করে দিলে খারাপ লাগবে, কিন্তু এটাও ঠিক ফুটবলটা তো ইমোশন দিয়ে হয় না, ফুটবলটা টেকনিক্যাল দিক ভাবনা চিন্তা করে দিতে হয়। তো সেই ব্যাপারটা টেকনিক্যাল ব্যাপার স্যাপার তারাই সিদ্ধান্ত নেবে এবং ক্রেসপোর দিকে তারা সিদ্ধান্ত নিয়ে ক্রেসপোকে নিয়ে কি হবে সেটা ভাববে। কিন্তু অ্যান্টন সয়বার্গের জায়গায় যেটা বললাম, আপগ্রেড অবশ্যই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভাববে এবং আপগ্রেড অলরেডি ভেবেও ছিল, এই আইএসএল এর সময়ই আমরা দেখেছিলাম। তো সেই জায়গাতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নজর ছিল প্রাক্তন কেরালা ব্লাস্টার্স এফসির প্লেয়ার কোয়ামে পেব্রা, যেই পেব্রা এই সময় নিজের পিক লেভেলে ফুটবলটা খেলছে। যদি পেব্রার আমরা কথা বলি তো কোয়ামে পেব্রাকে তোমরা সকলেই চেনো, মাত্র তার বয়স হচ্ছে 25 বছর। সে কিন্তু একজন ঘানার সেন্টার ফরওয়ার্ড এবং তাকে আমরা দেখেছিলাম দুর্দান্ত পারফরমেন্স করতে কম্বোডিয়াতে। সে বর্তমানে রয়েছে কম্বোডিয়া প্রিমিয়ার লিগে, 28 ম্যাচে 24 গোল 7টা অ্যাসিস্ট, এমনকি এএফসি চ্যালেঞ্জ লিগেও কিন্তু 8 ম্যাচে 8 গোল 2টো অ্যাসিস্ট করেছে এবং টোটাল সিজনে 42 ম্যাচে 35টা গোল 11টা অ্যাসিস্ট করে আসছে কিন্তু এই প্লেয়ার। বর্তমানে ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার 3 কোটি টাকা মার্কেট ভ্যালু রয়েছে এবং এই প্লেয়ারও কিন্তু ফ্রি প্লেয়ার হতে চলেছে এবং সেও ইন্ডিয়াতে কামব্যাক করতে চায়। তো এরকম একজন প্লেয়ারকে যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তুলতে পারে, বা যদি এরকম কম এজের পিক টাইমে খেলা প্লেয়ারকে যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তুলতে পারে, দুর্দান্ত ইস্টবেঙ্গল দল হয়ে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোয়ামে পেব্রা এলে তো এই দল একটা সলিড দল হয়ে যাবে। তো সেক্ষেত্রে 6জন বিদেশি প্লেয়ার পাওয়া যাবে, সল ক্রেসপোকে 7 ফরেনার হিসাবে রাখা হোক, আরও একটা এমন প্লেয়ার রাখা হোক যে ডিফেন্স এবং মিডফিল্ডের ব্যাকআপ হিসাবে খেলতে পারবে। অনেক নাম রয়েছে, সেই নিয়েও পরবর্তী সময় আলোচনা করব। এই ভিডিওতে এতটুকুই রইল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।